আচ্ছা তপসি, চট করে বল দেখিনি, সৈকত বললে তোর কি মনে পড়ে? এই দাঁড়া দাঁড়া দাঁড়া, এই সৈকত বলতে তো ওই পুরী আর দীঘা। আর সাগর বলতে? সাগর? সাগর বলতে ওই বঙ্গোপসাগর। কেন? এই তুমি হাসছো কেন? দোষটা তোর নয় রে। 10 জনের মধ্যে 9 জন বাঙালি মনে রাখতে পারে না যে সাগর বলে পশ্চিমবঙ্গে আস্ত একটা দ্বীপ আছে। স্যানিটাইজার আর মাস্ককে সঙ্গী করে বেরিয়ে পড়েছি। সঙ্গে আছে প্রসূন, ফোন এসছে, কথা বলছে। আমরা এখন দাঁড়িয়ে আছি ওই ডায়মন্ড হারবার রোডের ওপরে। একটু আগে উস্তি যাওয়ার রাস্তাটাকে ছেড়ে এসছি। বাড়ি থেকে বেরিয়েছি প্রায় ঘন্টা দুয়েক হলো। সত্যি বলতে কি, এই লকডাউন, আনলক, কোভিড এসবের চাপে তো সকলেরই প্রাণ ওষ্ঠাগত। বাইরে বেরোতে চাইছে সবাই, সুযোগ সবসময় আসছে তা নয়। তা একটা সুযোগ এসে গেল, সেটাকে আর ছাড়তে চাইনি। ঠিক বেড়াতে যাচ্ছি তা নয়, একটা সার্ভের কাজে যাচ্ছি, গ্রাউন্ড ভেরিফিকেশন। কোথায় যাচ্ছি সেটা তো আপনারা এতক্ষণে জেনেই গেছেন। কাজটা কতদূর হয় জানি না। এখন তার সঙ্গে বেরিয়ে আসাটা তো একটা মুক্তি পাও না। একেই বলে টাইমিং। জাস্ট জেটি ঘাটে এসে পৌঁছলাম, টিকিটটা কাটলাম, লঞ্চের সিটি দিচ্ছে, হুড়মুড় করে এসে উঠে পড়েছি কোনো রকমে। যাই হোক, লঞ্চটা পেয়ে গেছি, নাহলে আরও 1 ঘন্টা দাঁড়াতে হতো।
মুড়িগঙ্গা নদী এখন ভরা যৌবনা। তার জল কেটে কেটে আমাদের ভেসেল একটা রাজহাঁসের মতোই ধীরে ধীরে এগিয়ে চলল। অতিকায় খুঁটিগুলো জলের মধ্যে থেকে হঠাৎ জেগে ওঠা দানবের মতো যেন দুহাত বাড়িয়ে দাঁড়িয়ে রয়েছে ছোট ছোট বোটগুলোকে গিলে খাবে বলে। দূরে সাগরদ্বীপের তটভূমি সবুজে ঢাকা দেখতে পাওয়া যাচ্ছে, আর তার পাশাপাশি আরো একটা ছোট দ্বীপ। সহযাত্রী একজন চিনিয়ে দিলেন ওটা ঘোড়ামারা। একটু একটু করে জল কেটে এগিয়ে চলেছি, ইঞ্জিনের ঘর ঘর শব্দে কানে তালা লেগে যাচ্ছে। চোখ তুলে দেখি সহযাত্রীরা সবাই মোবাইলে মশগুল, আমি কেবল ক্যামেরা হাতে এপাশ ওপাশ করছি। তারই মধ্যে যেন একটা রংচঙে ম্যাকাও পাখির মতো ভেসে গেল একটা বোট। দাঁড়িয়ে আছি সাগরের জাহাজঘাটার সামনে। আমার পিছন দিকে দেখা যাচ্ছে মুড়িগঙ্গা নদী, আর পিছনে ওখানে যেখান থেকে আমরা নিয়ে এসেছি জাস্ট আমরা লঞ্চ পার হয়ে এপাশে এসে পৌঁছেছি। যেমনটা বলেছিলাম যে আজকে আমি এসেছি সাগরে, বেড়ানো ঠিক উদ্দেশ্য নয়, তবে তার সঙ্গে তো ফ্রিতে বেড়ানোটা হয়েই যাচ্ছে। মূল উদ্দেশ্য একটা গ্রাউন্ড ভেরিফিকেশনের কাজ করা, সাগরদ্বীপের বিভিন্ন অংশে যে ভাঙনগুলো হচ্ছে সেগুলোর ওপরে। সেগুলো দেখার জন্য আমরা দুটো জায়গা ঠিক করেছি। একটা জাহাজঘাটার কাছে, এখানে আমি কয়েকটা ছবি নিয়েছি, আর এরপরে আমি চলে যাব একদম কপিলমুনি আশ্রমের দিকে। সেখানে গিয়ে আপাতত আমরা দেখব কোন জায়গাগুলোতে অ্যাগ্রেডেশন বা ডিগ্রেডেশন কী ধরনের অবস্থাতে আছে, আর তার পাশাপাশি অবশ্যই ঘুরে দেখব কপিলমুনির আশ্রম। আর যদি সম্ভব হয় পরের দিন এখান থেকে সকালে উঠে ঘোড়ামারা আইল্যান্ডে যাওয়ার চেষ্টা করব। আপনারা জানেন যে ঘোড়ামারা একটা এমন আইল্যান্ড যেটা সব থেকে বেশি ক্লাইমেট চেঞ্জের ফলে ডিগ্রেডেশনের সম্মুখীন হয়েছে। আমি চেষ্টা করব সেখানে যাওয়ার, তবে আমি পুরোপুরি নিশ্চিন্ত নই, কারণ এখানকার কন্ডিশন কী সেটা জেনে তারপরে আমার কাজ করতে হবে। সেজন্য আমি লোকাল কয়েকজনের সঙ্গে যোগাযোগ করেছি, আমি তাদের সঙ্গে কথা বলবো। আপাতত আমরা এখান থেকে এখন বাইক নিয়ে চলে যাব সোজা কপিলমুনি আশ্রমের দিকে। এই বাইক এবং আমার বন্ধু প্রসূন আমাকে হেল্প করছে আজকের কাজটা করার জন্য। আমরা এসে পৌঁছেছি এখানে মিনিট 10 হয়েছে। আমরা জাস্ট একটু চা খেয়েছি, খেয়ে এবার আমরা সোজা বেরিয়ে যাব কপিলমুনি আশ্রমের দিকে। সাগরদ্বীপে আমাদের যাত্রা শুরু হয়ে গেছে। রসুন বাইক চালাচ্ছে, আমি বসে আছি, দেখতেই পাচ্ছেন। প্রাথমিকভাবে জাহাজঘাটার কাছে আমাদের ছবি তোলা ছিল, জিও লোকেশন নিয়ে নিয়েছি, নিয়ে আমরা এখন চলে যাচ্ছি কপিলমুনি আশ্রমের দিকে। এখান থেকে অ্যাপ্রক্সিমেটলি প্রায় 50 কিলোমিটার রাস্তা, গুগল তাই বলছে। আর আমাদের আশা করি 8 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাবো, কারণ রাস্তা খুব পরিষ্কার, খুব সুন্দর রাস্তা। এখানে গিয়ে ক্লাস আমাদের যেটা করবো একটা চেষ্টা করবো। এখানে সরকারি পরিষেবাগুলো আমার কথা হয়েছে, যদি অসুবিধা হয় তার সঙ্গে আমি যোগাযোগ করে নেবো। আপাতত আমরা দেখতে পাচ্ছি থেকে 29 কিলোমিটার বোট বলছে, গুগল বলছে 25 কিলোমিটার। সোজা
সাগরের সৈকতে দাঁড়িয়ে আছি, মানে সাগর দ্বীপের সৈকতে বলা ভালো, কারণ পিছনে অবশ্যই বঙ্গোপসাগর আছে আর দাঁড়িয়ে আছি সাগর দ্বীপের ওপরে। মূলত এখানে এসেছি এখানকার ভাঙন সংক্রান্ত একটা কাজ করতে, আপনাদেরকে আগেই বলেছি। তো নেমে পড়েছি সাগরের যে সৈকত, সেখানে বাইক সঙ্গে নিয়েই এসছি, কারণ অনেকটা জায়গা জুড়ে কাজটা করতে হবে। তো আমাদের এই পিছন দিকে যে জায়গাটা দেখা যাচ্ছে, এই জায়গাটা আমার পার্টিকুলারলি খুব অ্যাট্রাক্ট করলো, কারণ একটু যদি দেখেন ভালো করে যে এগুলো আসলে হচ্ছে, এই যেমন পিছনে যে ক্যাসুলিনা প্ল্যান্টেশন ছিল এই বালিয়াড়িগুলোকে স্টেবল করার জন্য, তারই একটা অংশ। এই পার্টটা অ্যাকচুয়ালি মাত্র 2-3 মাস আগেই ছিল ডাঙার মধ্যে, আর এখন এই মুহূর্তে সমুদ্র ঢুকে এসছে প্রায় 80 থেকে 100 ফুট পর্যন্ত, যার ফলে এখানে প্রায় একটা কাঠ তৈরি হয়েছে, একটা পাড় তৈরি হয়েছে, যেটার গভীরতা কমপক্ষে হলো 5 ফুট, কোথাও সেটা 6 ফুট 7 ফুট মতনও রয়েছে, কোথাও 4 ফুট রয়েছে। গড়ে আমি দেখছি এটা 5 ফুট মতন একটা পাড় তৈরি করেছে এবং খুব রিসেন্টলি তৈরি হয়েছে। আর এই যে স্টকগুলো দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু হচ্ছে এই ক্যাসুলিনা প্ল্যান্ট ছিল তারই স্টক, যেগুলো ভেঙে পড়ে গেছে। এই যে এখানে এই যে সমস্ত উপর থেকে কেটে নেওয়া হয়েছে, এরপরে এই অংশগুলো সবই মাটির গভীরে ছিল, যেটা বাইরে বেরিয়ে গেছে। ঠিক একইভাবে এখানে আমরা যদি দেখি যে প্রচুর খুঁটি আমরা দেখতে পাবো, প্রচুর খুঁটি আমরা দেখতে পাবো, যেগুলো সাগরের সারি দিয়ে চলে গেছে। এগুলো আসলে ছিল রাস্তার ধারের খুঁটি, যেগুলো এখন আপলোডেড হয়ে গেছে, অনেক পড়ে রয়েছে, বিলবোর্ড সাইনবোর্ড পড়ে রয়েছে চতুর্দিকে। এই ধ্বংসলীলাটা কিন্তু আমফানের সময় হয়নি। আমফান আমরা জানি যে কিছুদিন আগেই বয়ে গেছে, তুমুল ক্ষয়ক্ষতি করেছে এখানে, কিন্তু এই ধ্বংসলীলাটা আমফানের কাজ না। আমফানের ঠিক পরবর্তী যে পূর্ণিমা ছিল, সেই পূর্ণিমার সময় যে ভরা কোটাল আসে, সেখানে প্রায় 7 মিটার উঁচু একটা জলস্তর তৈরি হয়, একটা নিপ কারেন্ট তৈরি হয়, এবং সেটা যখন নেমে যায়, নামার সময় এই ভয়ানক কাণ্ডগুলো ঘটিয়ে দিয়ে চলে গেছে। সাগরের একটা বিস্তৃত অংশ দক্ষিণ দিকে এর কবলে পড়েছে, এই ভাঙনের কবলে পড়েছে। আসলে আমরা যদি সুন্দরবনের এই ভাঙা গড়ার খেলাটা একটু দেখি, তাহলে দেখব যে সুন্দরবনটাকে আমরা বলি এই মুহূর্তে যে অ্যাবান্ডান্ট ডেল্টা, ফ্লুভিয়ালি অ্যাবান্ডান্ট ডেল্টা বলি আমরা একে, কারণ এখানে নদীর যে গঠন কাজটা, সেটা অনেকদিন হলো বন্ধ হয়ে গেছে। প্রায় 3000 বছর আগে একটা ইস্টওয়ার্ড টিল্টেশন হয় আমাদের বেঙ্গল ডেল্টার, যার ফলে সমস্ত নদী প্রবাহগুলো পরিবর্তন হতে থাকে। আমরা জানি গঙ্গার মূল প্রবাহটা পদ্মার মধ্যে দিয়ে চলে যেতে শুরু করে, এবং তার একই সময়ে কিন্তু এই টোটাল যে সুন্দরবন বদ্বীপ, তারও যে গঠনটা, সেখানে একটা প্রবল পরিবর্তন, যে অ্যাগ্রেডেশনটা চলছিল, অর্থাৎ নদীর, 1 মিনিট আমি বাইকের চাবিটা বারবার ভুলে যাই, এটাকে বের করে নিই। হ্যাঁ, যে কথা বলছিলাম, যে নদীর যে বাহিত পলি, যেটা হিমালয় থেকে বয়ে নিয়ে আসছে গঙ্গা তার রিভার সিস্টেমের মধ্যে দিয়ে, সেই পলিটা কিন্তু পুরোটাই প্রায় শিফট হয়ে যেতে থাকে পদ্মার মোহনার দিকে, এবং এখনো পর্যন্ত পদ্মার মোহনা দিয়ে কিন্তু বেশিরভাগ সিল্কটা বেরিয়ে চলে যায়। গাঙ্গেয় মোহনা এটার থেকে বঞ্চিত হয়। এখন এই যে সুন্দরবন, এই সুন্দরবনের তাহলে বদ্বীপ গঠনটা এখন চলছে কিভাবে? চলছে মূলত যেটা আমরা টাইডাল রিডিস্ট্রিবিউশনের মাধ্যমে, অর্থাৎ গঙ্গা পদ্মার সিস্টেম থেকে যে পলিটা আসছে, সেই পলিটা আবার এই জোয়ার ভাটার সিস্টেমের মাধ্যমে এগুলো ফিরে আসছে। এবার কোন জায়গাতে ভাঙন হবে আর কোন জায়গাতে গঠন হবে, সেটা সম্পূর্ণ ডিপেন্ড করে এই যে টাইডাল প্রিজমটা, অর্থাৎ একটা নিপ কারেন্ট থেকে, একটা স্প্রিং টাইড থেকে একটা লো টাইড, এর মধ্যবর্তী সময়ে কি ধরনের স্রোতের সাপেক্ষে কাজটা হচ্ছে। আরও অনেকগুলো ফ্যাক্টর আছে, এখন সেই অত গভীরে যাওয়ার বিষয় নেই। মূলত যে জিনিসটা, যে সুন্দরবনের দুটো আমরা আইডেন্টিফাই করতে পেরেছি, দুটো জিনিস। একটা হচ্ছে এই টাইডাল প্রিজমের মধ্যে যে তফাৎ হয়ে যাচ্ছে, যেটা আমরা জানি গ্লোবাল ওয়ার্মিংয়ের সঙ্গে সঙ্গে একটা সি লেভেল চেঞ্জ হচ্ছে, তার সঙ্গে সঙ্গে এই যে টাইডাল
ট্যুরিজম যেটা বলছি বারবার, সেটার মধ্যে একটা চেঞ্জেস আসছে। এই চেঞ্জেসটা কিন্তু সুন্দরবনকে ভীষণভাবে অ্যাফেক্ট করছে। আর সাগরদ্বীপের মতো, আমি পার্টিকুলারলি সাগরদ্বীপে এসেছি এই কারণেই, সাগরদ্বীপের একদম দক্ষিণ দিকের অংশটাতে আমি দাঁড়িয়ে আছি, যে জায়গাটা কিন্তু সরাসরি বঙ্গোপসাগরকে ফেস করে। আমার পিছন দিকে এটা দেখা যাচ্ছে, এই যে বঙ্গোপসাগরকে ফেস করছি, এর ফলে কি হচ্ছে, এখানে যে টাইডাল কারেন্টটা সরাসরি এসে আঘাত করতে পারে। এবং এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে গত 20 বছর ধরে যে চেঞ্জ ওভারটা হয়েছে সেটা অনেক বেশি। মূলত যেটা ডেল্টা ফরমেশনের শেষ যে অবস্থাটা আমরা দাঁড়িয়ে আছি এই জায়গাতে, এখনও এর দক্ষিণ দিকে নতুন নতুন জায়গা ঘটছে কিছু কিছু জায়গাতে, কিন্তু বেশিরভাগ জায়গাতে ভাঙনটা খুব সুস্পষ্ট। যেমন আমরা ঘোড়ামারা আইল্যান্ডটাকে দেখতে পাচ্ছি যে গত 20 বছরে প্রায় রিডিউসড হতে হতে কমতে কমতে আর 20% পড়ে রয়েছে। লোহাচড়া তো পুরোপুরি উধাও হয়ে গেছে। আজকে আমরা যার বাড়িতে থাকছি, সেই ভদ্রলোক রাহুল, তার সঙ্গে আমি কথা বলছিলাম, তার বয়স বছর 20 হবে। তো তার সঙ্গে আমি কথা বলছিলাম, তারা লোহাচড়ার নামই শোনেনি। তার কারণ লোহাচড়া দ্বীপটাই অদৃশ্য হয়ে গেছে এই 20 বছরের মধ্যে। ফলে লোহাচড়ার নামই শোনেনি, যদিও লোহাচড়া এখন আবার নতুন করে জেগে উঠছে। আস্তে আস্তে ঘোড়া মারারও সেই তৈরি হচ্ছে। সাগরদ্বীপের ভবিষ্যৎ কি সেটা অনেকটাই নির্ভর করছে কিন্তু হিউম্যান ইন্টারফারেন্সটা কতটা কিভাবে কাজ করছে। কারণ সুন্দরবনের যে হিস্ট্রি, ন্যাচারাল হিস্ট্রির সঙ্গে সঙ্গে ভীষণ দিক জড়িয়ে আছে, সেটা হচ্ছে এখানকার ল্যান্ড রিক্লেমেশন প্রসেসগুলো। এই যে রিক্লেমেশনের কাজটা চলেছে বিগত 300 বছর ধরে, বিশেষ করে একেবারে ব্রিটিশ আমলের শুরুর থেকে, যদিও তার আগে আমরা আইনি আকবরীতে আমরা জানতে পেরে গেছি, আমরা হিউয়েন সাংয়ের বর্ণনায় জানতে পেরেছি। এবং মোটামুটি এটা মনে করা হয় যে সুন্দরবনে মানুষ আর প্রকৃতির মধ্যে একটা খেলা চলছে, যেখানে মাঝে মধ্যে মানুষের ক্রিয়াকলাপ প্রকৃতির যে সুন্দরবন, যে প্রকৃত সুন্দরবন, তাকে তার উত্তর সীমাটাকে ঠেলতে ঠেলতে একেবারে দক্ষিণ দিকে নিয়ে চলে যায়। আবার প্রকৃতি কখনো এগিয়ে আসে, সে এসে পৌঁছে যায় উত্তর দিকে, আরও ঠেলে দেয়। তো আমরা যেটা জানি যে ড্যাম্পিয়ার হজিস লাইনের দক্ষিণ দিকে, যেটাকে মোটামুটি মান্যতা দেওয়া হয় কুলপিট থেকে দক্ষিণ দিকে, এই অংশটা তো আমরা বলি যে সুন্দরবন। তো এই সাগরদ্বীপ যেখানে আমি দাঁড়িয়ে আছি সেটাও কিন্তু আসলে সুন্দরবনেরই অংশ। এটা অনেকেই খুব ভুল করেন। সুন্দরবন মানে কিন্তু কেবলমাত্র সুন্দরী গাছের বন বা ম্যানগ্রোভের অরণ্য তা নয়। সুন্দরবন মানে একটা বিস্তৃত ভৌগোলিক ক্ষেত্র। এই ভৌগোলিক ক্ষেত্রের মধ্যে এই সাগরদ্বীপও পড়ে, কিন্তু সাগরদ্বীপে আমি কোনো ম্যানগ্রোভ অরণ্য দেখতে পাবো না। তথাকথিত যেটা বললে আপনারা সুন্দরবন বললেই যে সুন্দরবনের ম্যানগ্রোভস, তার শ্বাসমূল, কুমির, তার বাঘ, এর কথা ভাবেন, এটা আমরা পাবো না। তার কারণটা কি? তার কারণ এটা সব থেকে প্রথম দিকে যে জায়গাগুলো সুন্দরবনের পুরোপুরি অ্যাকুয়ার্ড হয়ে গেছে বা রিক্লেমড হয়ে গেছে, এইটা তার মধ্যে একটা জায়গা। এবং এই জায়গাতে কিন্তু রিক্লেমেশন হয়েছে, তার পাশাপাশি বহুবার প্রকৃতি তার প্রতিশোধ নিয়েছে, সমস্ত ভেঙে চুরে দিয়েছে। আমরা জানি 1837, 1864, 1867 সালের মারাত্মক প্রলয়ঙ্কর তুফান, সামুদ্রিক ঘূর্ণিঝড় এটাকে একেবারে ধ্বংস করে দিয়ে চলে গেছে। কিন্তু আবার রিক্লেমেশন হয়েছে। শেষতম যে রিক্লেমেশন সেটা 1971-এ হয়েছে, যেখানে বাংলাদেশ থেকে আগত শরণার্থীদের একটা বড় অংশকে এখানে দেওয়া হয়েছে। তারপরেও এখানে কিছু কিছু রিক্লেমেশনের কাজ চলেছে, তবে সেটা মূলত ইনার রিক্লেমেশন। কারণ তার একটা বড় কারণ হচ্ছে এই ঘোড়ামারা দ্বীপ থেকে, লোহাচড়া দ্বীপ থেকে যে সমস্ত মানুষ ক্লাইমেটিক উদ্বাস্তু হয়ে এসেছিলেন তাদেরকে এখানে পুনর্বাসন দেওয়া হয়েছে। পরবর্তীতে এখানে নানা ধরনের যেটা পরিবেশের সঙ্গে সামঞ্জস্য, সুস্থায়ী উন্নয়ন কতটা হচ্ছে, এই ব্যাপারটা যদি আমরা খেয়াল না রাখতে পারি, এখানকার যে অত্যন্ত ইন্ট্রিকেট, অত্যন্ত সূক্ষ্ম যে প্রাকৃতিক ভারসাম্য, সেটার দিকে যদি আমরা খেয়াল রাখতে না পারি, তাহলে আমাদের কোনো প্রক্রিয়াই কিন্তু সফল হতে পারে না। এই সেই বিখ্যাত কপিল মুনির আশ্রম। যদিও আমি যতদূর বুঝছি এটা নতুন হওয়া মন্দির। পুরনো কপিল মুনির আশ্রম অনেক ভাঙাচোরা একটা ছোট্ট মতন বাড়ি ছিল,
এটা নতুন হয়েছে, কিন্তু খুব সুন্দর করে তৈরি করেছে। যুগ যুগ ধরে মানুষ এখানে এসছে, কত কষ্ট সহ্য করে এখানে এসছে। এখন তো অনেক সহজ হয়ে গেছে আসা যাওয়ার রাস্তা। আমি আস্তে আস্তে ভাবছিলাম যে ভারতবর্ষের লোভী মানুষ কত দুঃখ কষ্ট সহ্য করে এই দুর্গম পথ, সাপদ সংকুল পথ অতিক্রম করে এখানে এসে পৌঁছেছে। তাদের চরণে সত্যিই মাথা নত হয়। আমি খুব ভক্তিমান নই, কিন্তু ভারতীয় সংস্কৃতি তো আমার শিকড়ের গভীরে আছে, তাই আমার মাথা নত হয়। এই নিয়ে আমার কোনো অসুয়া বোধ নেই। গুড মর্নিং, নেক্সট ডে মর্নিং এটা, কিন্তু আজ আকাশের মুড ভালো নেই, আমাদেরও মুড খুব একটা ভালো নেই। সেই কারণে পুরো ওভারকাস্ট হয়ে রয়েছে, বৃষ্টি পড়ছে ঝিপঝিপ করে। আর সব থেকে সমস্যা হচ্ছে যে বর্ষাকালে বাইরে বেরিয়েছি বাইক নিয়ে, বৃষ্টি তো হবে, খুব স্বাভাবিক ব্যাপার, আর তার জন্য আমাদের প্রস্তুতিও থাকে। গতকালও আসার সময় বৃষ্টি পেয়েছি, অসুবিধে কিছু হয়নি, কিন্তু এই রকম আকাশ হয়ে গেলে মুশকিলটা কি হয়, এই সারা দিন ধরে বৃষ্টিটা হতেই থাকে, ঝিপঝিপ করে থামে না, আর কন্টিনিউয়াস বৃষ্টির মধ্যে চালিয়ে যাওয়াটা একটা খুব বিরক্তির কাজ। যাই হোক, এইখানে আমরা ছিলাম, আমাদের এটা রাহুল ভাইয়ের একটা ছোট্ট কটেজ, একটু দেখিয়ে দিই। এই যে বাইক রাত্রে এখানে রাখা ছিল, ভেতরে 4খানা রুম আছে, আপনারা এখানে আসতে পারেন। ছিমছাম বন্দোবস্ত, খাওয়া দাওয়ার ব্যবস্থা রাহুল নিজেই করে দেয়। ঘরটা দেখাই যেখানে ছিলাম, ছোট, খুব লাক্সারিয়াস কিছু না, কিন্তু সাজানো গোছানো, আর সব থেকে বড় কথা পরিচ্ছন্ন। আর সাগরে ঘুরতে এসে এর থেকে বেশি লাক্সারি আমি অন্তত আশা করি না। সংক্ষেপে এই হলো আজকের প্ল্যান, জাস্ট জিনিসপত্র বাঁধা সাদা হয়ে যাচ্ছে, ব্রেকফাস্ট করব, করে বেরিয়ে পড়বো, তারপর রাস্তায় যা আসে দেখা যাবে। ব্রেকফাস্ট রেডি হচ্ছে, রেডি হলে খাবো,
বাইকে লোড করব জিনিসপত্র, বেরিয়ে চলে যাব। বৃষ্টির ব্যাপারটা মাথায় রাখতে হচ্ছে। আসলে একঘেয়ে ঘ্যানঘ্যানে বৃষ্টিটা খুব একটা ভালো লাগে না। যাই হোক, আর আমাদের আজকে অল্প কিছু কাজ আছে, সেই কাজটাও পণ্ড হবে যদি বৃষ্টি চলে, কারণ বৃষ্টির মধ্যে ইনস্ট্রুমেন্ট বের করা সম্ভব নয়, ক্যামেরাও বের করা সম্ভব নয়। আমি হেলমেট মাউন্ট করে এই ক্যামেরাটা রাখবো ভাবছি, দেখি কতটা কি দেখাতে পারি। তবে এই জায়গাটা খুব সুন্দর যদি ফাঁকা থাকে, কারণ এটা এখনো সেই দীঘা বা মন্দারমণির মতো এতটা জমজমাট হয়ে ওঠেনি, যদিও দেয়ার আর এভরি সাইন্স যে কিছুদিনের মধ্যে সেই জায়গাটা একই রকম পরিণত হবে। এবার এটা ভালো না মন্দ সেটা আপনাদের ব্যক্তিগত অভিরুচি অনুযায়ী নিজেরাই স্থির করে নেবেন। প্রচুর কাজ হচ্ছে এখনো দেখলাম। তবে একই সঙ্গে আমি গতকাল যেমন দেখাচ্ছিলাম যে এখানে পাড় ভাঙছে, পাড় ভাঙা, এখন এই ভাঙা গড়াটা সুন্দরবনের বা বদ্বীপের শেষ প্রান্তে এটা খুব কমন ব্যাপার। তো এখানে ডেভেলপমেন্টাল ওয়ার্ক অনেক হয়েছে, রাস্তাঘাট খুব ভালো, ভীষণ ভালো, মানে ইউ ক্যানট এক্সপেক্ট সাচ কাইন্ড অফ রোডস ইন সাচ এ রিমোট প্লেস, কিন্তু ঘটনাচক্রে খুবই ভালো রাস্তাঘাট, পরিষ্কার, চওড়া, একদম মসৃণ রাস্তাঘাট, ফলে সেটা নিয়ে কোনো সমস্যা নেই। আর ভেসেল টাইমটাও আমি দেখছিলাম, কারণ এখানে জানেন যে মেনল্যান্ড থেকে সাগরে আসার একটা বড় বাধা ছিল এই ভেসেল সার্ভিস, কিন্তু এই মুহূর্তে ভেসেল সার্ভিস ভীষণ স্টেবল। ঘন ঘন আগে যেমন হতো যে বেশ 1 ঘন্টা অপেক্ষা করতে হতো ভেসেলের জন্য, এখন এতটা হচ্ছে না। এখন ভেসেলের সংখ্যা বাড়িয়েছে গভর্নমেন্ট, ফলে অনেক সহজ হয়েছে এই থরোফেয়ারটা, টু অ্যান্ড ফ্রো করাটা অনেক সহজ হয়েছে, ফলে সেই দিক থেকেও এটা কিন্তু আপনাদের পক্ষে অনেক অ্যাক্সেসেবল হয়েছে। একটা সমস্যা এখনো রয়ে গেছে, সেটা হচ্ছে যারা ড্রাইভিং ডেস্টিনেশন হিসেবে এই জায়গাটাকে পছন্দ করবেন, কারণ দেখুন আমিও ড্রাইভ করে বিভিন্ন জায়গায় যাই, ফলে আমি এটা সবসময় দেখি যে ড্রাইভিং ডেস্টিনেশন হিসেবে জায়গাটার প্রসপেক্ট কতটা আছে। একটাই সমস্যা, সেটা হচ্ছে যে এখনো পর্যন্ত আমি জানি না, আমি ভুল হলে আপনারা শুধরে দেবেন, যে সেরকম কোনো বার্জের ব্যবস্থা আমি দেখিনি যেখানে আমরা প্রাইভেট কারকে তুলে নিয়ে আসতে পারবো। হয়তো আছে, কারণ সাগর মেলার সময় প্রচুর গাড়ি এপার ওপার করে জানি, কিন্তু আমি যতদূর বুঝেছি সেটা ফর দ্য টাইম বিং গভর্নমেন্ট একটা ব্যবস্থা করেন। এমনি যে ভেসেলগুলো আমরা কলকাতায় বাবুঘাটে বা চাঁদপাল ঘাটে চলতে দেখি, সেই ধরনের ভেসেলই এখানে চলছে, তাহলে বুঝতেই পারছেন তাতে বাইক নিয়ে চলে আসা যেতে পারে, কিন্তু কার তো আসবে না। তবে আপনি যদি কচুবেড়িয়ার ওখানে রেখে আসেন বা লট নম্বর 8-এর ওখানে রেখে আসেন, তাহলে সেখান থেকে গাড়িটাকে যদি আপনি কোনো একটা সেফ কাস্টডিতে রেখে আসেন, তাহলে আপনি এখানে আসতেই পারবেন। আর এ পাশে গাড়ির বন্দোবস্ত হয়ে যায়, প্রচুর ব্যবস্থা আছে, আপনি নেট সার্চ করলেও পেয়ে যাবেন। আর এখানে আমি যার কাছে আছি রাহুল, এও আমাকে বলেছে সে ওটা গাড়ির বন্দোবস্ত করে দেয়, ফলে সেটা সমস্যার কিছু না। 2-1 দিনের জন্য জায়গাটা কিন্তু সুন্দর, যদি আবারও বলছি যদি ভিড়ভাড়টা না থাকে তাহলে খুবই ভালো লাগবে। এই পর্যন্তই, এবার অপেক্ষা কতক্ষণে ব্রেকফাস্ট আসে, তারপরে আবার বেরিয়ে পড়বো রাস্তায়।